Hello everybody, Assalamu alaikum. Welcome to my channel Tax and Better Analytics. আজকে আমি আলোচনা করব প্রপোজ চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের যে চেঞ্জগুলো আসছে 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারে সেই চেঞ্জ নিয়ে আলোচনা করব। ট্যাক্স রিবেটের চেঞ্জ নিতে যে আলোচনা করতে হলে আমাদেরকে আগে জানতে হবে হোয়াট ইজ দিস ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেটের কি আসলে? প্রথমে আমরা বুঝে নেই ট্যাক্স রিবেট মানে হচ্ছে আয়ের ছাড় নয়। আমরা বুঝতে হবে যে ট্যাক্স রিবেট মানে হচ্ছে কোনো আয়ের উপর ট্যাক্স হবে না, এরকম কিছু নয়। বরং ট্যাক্স রিবেট হচ্ছে সরকার নির্ধারিত অনুমোদিত যে ফান্ডে বা অনুমোদিত যেগুলা স্কিম দিচ্ছে সেগুলোতে বিনিয়োগ করলে পরিশোধযোগ্য কর যেটা হবে, মানে পেয়েবল কর, ট্যাক্স পেয়েবল যেটা হবে তার উপর একটি নির্দিষ্ট পরিমাণ কর রেট পাওয়া যায় আন্ডার দ্য সাম কন্ডিশন, 3 কন্ডিশনস। এরপর আমরা যাব নেক্সট কন্ডিশনে। তো ওকে, ধীরে ধীরে শুনেন। আশা করি ট্যাক্স রিবেট সম্বন্ধে আপনাদের যে কনফিউশন আছে এগুলা চলে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি এখন আলোচনা করছিলাম আগের স্লাইডে যে আমরা হোয়াট ইজ দ্য ট্যাক্স রিবেট। এখন জাস্ট আলোচনা করব যে এক্সিস্টিং প্রভিশন আমাদের কি ছিল ট্যাক্স রিবেটের। আন্ডার দ্য সেকশন 78 ইনকাম ট্যাক্স রুলের যেটা হচ্ছিল যে এক্সিস্টিং রুল ছিল যে 15% অফ এলিজিবল ইনভেস্টমেন্ট বা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টের 50% অথবা 3% অফ ট্যাক্সেবল ইনকাম, এবং আওয়ার ম্যাক্সিমাম সেলিং ছিল 10 লাখ। ফর হুইচ ইজ দ্য লোয়েস্ট ট্যাক্স পেয়ার, সেটা মানে হুইচ ইজ দ্য লোয়েস্ট তিনটার মধ্যে সেটা সে রিবেট পেত। ঠিক আছে, বাংলায় ইংরেজি বলতে হলে যে অনুমোদিত বিনিয়োগের উপর 15%, মোট করযোগ্য আয়ের 3%, সর্বোচ্চ আয়ের 10 লাখ টাকা। তিনটির মধ্যে যেটা সর্বনিম্ন কোটি সেটা কর হিসাবে প্রযোজ্য ছিল বা অ্যাপ্লিকেবল ছিল। ওকে, এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখন যেটা আমাদের যেটা আছে প্রপোজ চেঞ্জ গুলো কি আসছে সেটা নিয়ে আলোচনা করি। প্রপোজ চেঞ্জ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটে যেটা আসছে, প্রথমে মোটা দাগে আসলে দুইটা চেঞ্জ আসছে মেইনলি। যে রিডিউসিং ট্যাক্স রিবেট ফ্রম 15% টু 10%, অনুমোদিত বিনিয়োগের উপর বাংলায় বললে যেটা 15% থেকে 10% নামানোর প্রস্তাব করছে। এবং সর্বোচ্চ যেটা সিলিং ছিল, মানে করেতে সীমা ছিল 10 লাখ, সেটা নামিয়ে নিয়ে আসছে 7,50,000 টাকা। আর করযোগ্য আয়ের উপর যে 3% সীমা ছিল সেটা রিমেন সেম, মানে এর কোনো পরিবর্তন হয় নাই। এরপর নেক্সট আমরা এটা নিয়ে আলোচনা করব নেক্সট স্লাইডে যে এটা কি ইফেক্ট আসছে উইথ এক্সাম্পল। ওকে, এখন একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে চেঞ্জগুলো গভর্নমেন্ট প্রস্তাব করছে সেই চেঞ্জ অনুযায়ী কি একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার সে কি ইনভেস্ট মোর করবে তার এক্সিস্টিং ফ্যাসিলিটি অ্যাভিল করার জন্য? এক কথায় উত্তরটা দেওয়া মানে যাচ্ছে না। অনেক ক্ষেত্রে উত্তরটা হচ্ছে ইয়েস, হ্যাঁ ইনভেস্টমেন্ট করলে হয়তো ফ্যাসিলিটি পেতে পারি, বাট সব ক্ষেত্রে না। হ্যাঁ, সুতরাং এটার জন্য কিছু আমি অ্যানালাইসিস করতে হবে। কিছু অ্যানালাইসিস মানে অঙ্ক দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নেক্সট স্লাইডে, দেখলে সব ক্লিয়ার হয়ে যাবেন। তবে এটা আমাকে বলে দিচ্ছি, আমার আসলে কর নির্ধারণে কোন সীমাটি আমি মধ্যে আছি, আমি কি 3% অফ ট্যাক্সেবল ইনকামের আমার কি ম্যাক্সিমাম ট্যাক্স ইনভেস্টমেন্ট ট্যাক্স রেয়াত পাওয়ার জন্য সেটা আমার জন্য সীমা, আমার কার্যকর, আমার জন্য কার্যকর, নাকি 10% অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সেটা আমার কার্যকর সীমা, মানে অ্যালাউবল ইনভেস্টমেন্ট 10%, দুইটার বেস করে আমাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। অন্যথায় ইনভেস্টমেন্ট মোর করে দেখা যাবে ইনভেস্টমেন্ট স্টাক হয়ে যাবে, কিন্তু আমি সেই কাঙ্ক্ষিত ফেসিলিটি অ্যাভেল নাও করতে পারি বা কাঙ্ক্ষিত ট্যাক্স রিবেট ফেসিলিটি নাও অ্যাভেল করতে পারি। শুধু শুধু আমার টাকা কিছু স্টাক হয়ে যেতে পারে ইনভেস্টমেন্টে। আশা করি নেক্সট স্লাইড এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, সেটা আপনারা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, গো টু নেক্সট স্লাইড। নেক্সট নেক্সট স্লাইডে হচ্ছে যে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো যে 2025-26 যে ট্যাক্স ইয়ার ছিল সেই অনুযায়ী মিস্টার করিমের ট্যাক্সেবল ইনকাম ছিল 8,50,000 টাকা, তার এলিজিবল ইনভেস্টমেন্ট ছিল 5 লাখ টাকা। তাহলে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হবে 15% অফ ইনভেস্টমেন্ট, তাহলে 75,000, 3% অফ ট্যাক্সেবল ইনকাম 25,500, আর ম্যাক্সিমাম লিমিট ছিল 10 লাখ। সো দ্য ট্যাক্স রিবেট হবে হুইচ ইজ দ্য লোয়েস্ট, 25,500। আপনারা এই জায়গাটাই
মনে রাখেন নেক্সট স্লাইডে গেলে এটা তুলনা আসবে। নেক্সট স্লাইডে আসেন। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে যে সেম ট্যাক্স পেয়ার যদি 2026 সালের প্রপোজ চেঞ্জগুলো অনুযায়ী সে তার ক্যালকুলেশন করা হয় বা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিস্টার করিমের ট্যাক্সেবল ইনকাম কোনো চেঞ্জ আসে নাই। তার 8,50,000 থেকে রয়ে গেছে, আর ইনভেস্টমেন্ট তার ইনক্রিজ করছে 1 লাখ ইনক্রিজ করে। আগে ছিল 5 লাখ, এখন 1 লাখ করে তার এখন আসছে 6 লাখ। সেই ক্ষেত্রে তার ট্যাক্স রিবেট ক্যালকুলেশন হবে 10% অফ ইনভেস্টমেন্ট কত, 60,000 টাকা। 3% অফ ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 25,500। ম্যাক্সিমাম লিমিট কত, 7,50,000। সো ট্যাক্স রিবেট হুইচ ইজ দ্য লোয়েস্ট, 25,500। তার মানে কোনো চেঞ্জ আসে নাই। নেক্সট স্লাইডে যাচ্ছি। মনে রাখেন দুইটা স্ট্যান্ড। আচ্ছা, এখন আরেকটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল গিয়ে তারপরে ওইটা নিয়ে একটা অ্যানালিসিস বা একটা বর্ণনা দিব। যেমন ধরেন কর রেয়াতের ক্ষেত্রে আমার ইনকাম হচ্ছে 1 লাখ টাকা ছিল আগে, 2025-26-এ 1 লাখ টাকা ছিল কর বর্ষে। তা আমি সেই ক্ষেত্রে 15% রেয়াত পেতাম, সেই ক্ষেত্রে আমার 15,000 টাকা পেতাম। এখন 26-27 যে চেঞ্জটা আসছে 15 থেকে 10% করে নিয়ে আসছে, তা আমি যে 15,000 টাকা রিবেট নিতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমি যদি আরো 50,000 টাকা বেশি ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে আমার 15,000 টাকার সুবিধা অ্যাভেল করতে পারবো। তো আমার অতিরিক্ত বিনিয়োগ করতে হবে কত, কত বেশি করতে হবে? 50,000 টাকা। এই ক্ষেত্রে এটা ঠিক আছে। এখন এই দুইটা এক্সাম্পলই দেখেন, এখানে ইম্পর্টেন্ট লার্নিং পয়েন্ট যেটা হচ্ছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে এখানে। পয়েন্ট হচ্ছে এটা যে মিস্টার করিম ইনভেস্ট করছে বেশি, 1 লাখ টাকা ইনভেস্ট, তারপরেও সে তো তার ট্যাক্স রিবেটের কোনো চেঞ্জ আসে নাই, যেটা ছিল আগেতেই ছিল। তার মানে বুঝতে হবে তার ট্যাক্স সিলিংটা কোথায়। আহ, তার জন্য সর্বোচ্চ করের সীমা কোনটা, মানে কর রেয়াতের সীমা কোনটা। তার জন্য কর রেয়াতের সীমা ছিল 3% অফ ট্যাক্সেবল ইনকাম। সুতরাং তাকে ব্লাইন্ডলি সে যদি তার ইনভেস্ট করে যার, সেক্ষেত্রে কি হবে, কর রেয়াত ইনভেস্টমেন্ট বেশি করলেও কর রেয়াত নাও পেতে পারে। আর অপরদিকে দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম মানে কর রেয়াতের সিলিংটা ছিল ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপর যে আমি 15% পাইতাম সেটা। তো এখন সেটা 10% নামে হওয়ার কমা যাওয়ার কারণে এই বছর আমাকে ইনভেস্টমেন্ট আরো বেশি করতে হচ্ছে, 50,000 টাকা। তাই এই ক্ষেত্রে আমার বিনিয়োগ বাড়াইলে আমার ওই সিলিং বিনিয়োগ বাড়াইতে হবে। ঠিক আছে, তো আশা করি দুইটা পর থেকে আপনারা বুঝতে পারছেন। আহ এর জন্য কনফিউশন ভেঙে যাবে। সুতরাং শুধু বিনিয়োগ বাড়ালেই কর রেয়াত বাড়বে এমন নয়। অতিরিক্ত কর বিনিয়োগের আগে কর রেয়াতের কার্যকর সীমা কোনটা আমার জন্য, ইফেক্টিভ সীমা কোনটা সেটা চিন্তা করতে হবে। এবং সঠিক পরিকল্পনা সর্বদা আইনের বিধানে অনুযায়ী হওয়া উচিত, ধারণা ভিত্তিতে নয়। হ্যাঁ, সো স্মার্ট ট্যাক্স প্ল্যানিং ইজ নট অ্যাবাউট দ্য ইনভেস্টিং মোর, ইট ইজ অ্যাবাউট দ্য ইনভেস্টিং ওয়াইজলি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল। হ্যাঁ, আপনার নেক্সট স্লাইডে যাব। আশা করি আপনার পয়েন্টগুলো বুঝতে পারছেন। ওকে, এখন কিছু অবজারভেশন আছে এই প্রপোজ চেঞ্জের উপর। অবজারভেশনটা হচ্ছে এই পরিবর্তনের ফলে কর সাশ্রয়ের সুযোগ কমে যেতে পারে। হ্যাঁ, কমবেই। অনুমিত বিনিয়োগে কিছুটা আগ্রহ কমতে পারে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে কমতে পারে। কর পরিকল্পনা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সুতরাং কর পরিকল্পনাটা আর একটু আর ওয়াইজলি আর স্মার্টলি করতে হবে। এখন নেক্সট স্লাইডে যাচ্ছে এখানে। এখন অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমার মানে আমার যেটা মানে মনে করি সেটা উচিত হতো, প্রত্যেকটা ট্যাক্স পেয়ারের উচিত যে বিনিয়োগ পরিকল্পনা যেটা আছে সেটা পুনর্মূল্যায়ন করা, আগে একটা ট্রায়াল বেসিসে কর নিরূপণ করা, সম্ভাব্য কর নিরূপণ করা, এবং সব বিনিয়োগের ডকুমেন্টেশন গুলা সংরক্ষণ করা যথাযথ। যদি দেখা যাচ্ছে বিনিয়োগ করছে কিন্তু তার ডকুমেন্টেশন ঠিক নেই, সেক্ষেত্রে এনবিআর তাকে সেটা অ্যালাউ না করতে পারে। আর যদি খুবই ঝামেলা হয় সেক্ষেত্রে অভিজ্ঞ একজন কর পরামর্শকের পরামর্শ মানে পরামর্শ নিতে হবে। আচ্ছা, তা আমি এখন লাস্টে স্লাইডে চলে আসছি। আমি বলবো থ্যাংক ফর ওয়াচিং, এবং আপনারা বেশি বেশি শেয়ার করেন, আর এটা কেমন লাগলো জানান, কমেন্টসে জানান, ফলো করেন, keep in touch with this channel, and
নেক্সট যে একটা চেঞ্জ আর একটা ইনকাম ট্যাক্স লেগে 2026-27 যে ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কেমন আগ্রহ আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। রেফারেন্স গুলো একটু দেখে নিয়েন, কি কি রেফারেন্স গুলো নিচ্ছি সেটা বললাম না। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।